আগামীতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী পূর্ব তিমুর। ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এই আগ্রহের কথা জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। এ সময় তারুণ্যের শক্তিকে স্মরণ করে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে প্রেসিডেন্ট রামোস হোর্তার সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জানাচ্ছেন জুবাইর রহমান। 4 দিনের সফরে শনিবার রাত 10:30টার দিকে ঢাকা এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনেই সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন হোসে রামোস। সকালে সেনাকুঞ্জে তাকে সম্মানজনক গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পরে দুদেশের কর্মকর্তাদের বৈঠক এবং চুক্তি ও সমঝোতা স্বাক্ষর শেষে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই সরকার প্রধান। এ সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেন রামোস। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। জানা গেছে, পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুদেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৈঠককালে দুদেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সহ ফুলে ফুলে সুসজ্জিত করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী 108 একর জমির ওপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে আমরা অনেক লোক যাবতীয় 1 মাস ধরে কাজ করতেছি, রং তুলির কাজ করিতেছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করিতেছি। আমরা এই যে ঝাড়ু দিয়ে তারপর গাছ মাছ উঠাইয়া পরিষ্কার করা হয়নি শেষ। যতগুলো লেখাজোখার কাজ আমি করতেছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। এই প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। এখান থেকে যাওয়ার পরেও যাতে একটা ভালো সুশৃঙ্খল পরিবেশ থাকে, নিরাপত্তা থাকে, সে ব্যবস্থাও আমরা রেখেছি। আমাদের সেদিন আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা অফিসার ফোর্স মোতায়েন থাকবে। যাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, তাদের স্মরণ হোক প্রতিটি দিনেই, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2017 সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি প্রাথমিকভাবে সমাবেশে থাকার সম্মতি দিয়েছেন। এছাড়া রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার কথা ও কাজ 1-11 সরকারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, জনগণের চাহিদা পূরণে কাজ করতে না পারলে বর্তমান সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির চেয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তাই দ্রুত নির্বাচন দিয়ে সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন রিজভী আহমেদ। কিছু সংস্কারের কথা বলে যদি আপনারা দীর্ঘ সময় এবং রাজনীতিবিদরা কিছুই করেনি, 50 বছরে কিছুই করতে পারেনি, এই ধরনের অহংবোধের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান, তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন। মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন তাদেরই আমরা আরেকটা পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধি নিষেধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 18 নভেম্বর পরিবেশ মন্ত্রণালয় সচিবের কাছে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালিক। আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনে সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রি যাপন করতে পারবেন না। এছাড়া গড়ে প্রতিদিন 2000-এর অধিক পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জা সহ বারবিকিউ পার্টি করতে পারবেন না। এসব সিদ্ধান্তের ফলে সেন্ট মার্টিনের মানুষজনের কর্মসংস্থান অতি সীমিত হয়ে গেছে। অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যেখানে দেশের অর্থনীতি বর্ধিত হওয়ার কথা, সেখানে এসব সিদ্ধান্তের ফলে পর্যটন শিল্পে ধস নামছে। জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি। সকালে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনা পত্র জমা দেন। এ সময় ডক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। আমাদের অনলাইন সার্কুলার দিয়েছে, অনেকে এটা আপনারা নিউজও করেছেন। 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অতএব আমাদের যে কমিটিতে করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোছাই আমরা ওই কমিটিকে দেবো। ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে। টানা কয়েক বছর চরম ভোগান্তির পর বাসের বিশেষ লেন বিআরটি দিয়ে অবশেষে বাস চালু হয়েছে। মহান বিজয় দিবস সামনে রেখে সকালে বিআরটিসির 10টি শীততাপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। সকালে গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটিসির 10টি বাসের চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লেনে বাংলাদেশ বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে।
সকালে শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। বাস চলাচল উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে শুধু বিআরটিতে নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো দুর্নীতি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তা আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ। আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে। প্রাথমিকভাবে 10টি বিআরটিসি এসি বাস গাজীপুরের বিআরটি লেনে মোট 42.5 কিলোমিটার পথ চলাচল করবে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা আশা করি যে এটা মানুষে আপনারা সবাই গাজীপুরবাসী এর সুবিধা গ্রহণ করবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঢাকা জয়দেবপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেনও। নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। সকাল 7টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান। এ সময় উপদেষ্টা বলেছেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু হলো। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে ঢাকায় অফিস করে যেন সবাই ফিরতে পারে। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে। এই স্বাধীনতা বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর ঢাকা এবং ঢাকা জয়দেবপুর এই কমিউটার ট্রেনটি চালু করতে যাচ্ছি। গেল কয়েক দশকের মধ্যে এবার মাত্রাতিরিক্ত শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। এরই মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজ তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মাঝারি ধরনের কুয়াশা সহ মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের শেষ নাগাদ পুরোদমে শৈত্যপ্রবাহের আশঙ্কা আব্দুর রহমানের। তীব্র শীতের মধ্যে পূর্বাভাস রয়েছে বৃষ্টিরও। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। গেল কয়েক যুগের ইতিহাস ভেদ করে এবার মাত্রাতিরিক্ত শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন গবেষণা বা আমাদের যে প্রেডিকশন আছে সেই প্রেডিকশন অনুযায়ী মোটামুটি গত বছর বা তার আগের যে বছরগুলোতে মোটামুটি শীতকাল আমাদের দেশে আমরা যে ধরনের শীত অনুভব করতাম তার চাইতে হয়তো কিছুটা শীত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, অতীতের চেয়ে এবার শীতের তীব্রতা বাড়তে পারে, তবে মাঝারি ধরনের কুয়াশা সহ মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের শেষ নাগাদ পুরোদমে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই আবহাওয়াবিদ। কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা বিদ্যমান আছে এবং সেই ধরনের কুয়াশা আপাতত কয়েকদিন বিদ্যমান থাকবে। তবে আগামী 20 তারিখের পর থেকে দেশের কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এসব অঞ্চলে 2-1 জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পেয়ে 25 থেকে কমে দাঁড়িয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াসে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। আমরা দেশে যে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করেছি চুয়াডাঙ্গা এবং তেঁতুলিয়াতে 9.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী যে রাত আসছে আমাদের সামনে, রাতেও তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকার সম্ভাবনা আছে, বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলোতে। আবু সাইদুর, মাই টিভি, ঢাকা। অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে। এবার আমাদের কৃষি। সমতল ভূমিতে দার্জিলিংয়ের পাহাড়ি কমলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষি উদ্যোক্তা সাবেক জেল সুপার বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী। আছে চায়না, আফ্রিকা, পাকিস্তানি, থাই সহ 6 জাতের কমলা। বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সবার নজর কেড়েছেন তিনি।
কাজের সুযোগ তৈরি হচ্ছে অনেকের। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবিজ উচ্ছ্বাস। গাছে গাছে ঝুলছে হলুদ ও সবুজ রঙের বাহারি কমলা। 2 একর জমি জুড়ে বিস্তীর্ণ নয়াবিরাম এমন দৃশ্য কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার কৃষি উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীর কমলা বাগানে। 2020 সালে নিজ উদ্যোগে 2 একর জমিতে শুরু করেন কমলার চাষ। বর্তমানে বাগানে 750টি গাছের শোভা পাচ্ছে হলুদ ও সবুজ বর্ণের 6 জাতের কমলা। এক সময়ের সরকারি কর্মকর্তা এখন হয়ে উঠেছেন সফল কৃষি উদ্যোক্তা। 3 বারই ক্রমান্বয়ে বাড়ছে ফলের সংখ্যা। এক একটা গাছে এবার 1 মনের মতো ফল এসেছে এবং বিক্রি হচ্ছে সেভাবেই। ফরমান আলীর এমন সাফল্য দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। উৎসাহিত হচ্ছেন অনেকেই। দার্জিলিং এবং চায়না কমলার বাগান আছে জেনে এসেছি এখানে কমলার বাগানটি দেখতে। আমাদের এলাকার লোকজনও এতটাই উদ্বুদ্ধ হয়েছে যে তারা কয়েকজন বাগান করার সিদ্ধান্ত নিয়েছে এবং কয়েকজন করতেছে। ফলের পাশাপাশি চারা বিক্রি করেও লাভবান বাগান মালিক। ফরমান আলীর এমন সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন বাগান তৈরি করতে চারা সংগ্রহ করছেন অনেক কৃষক। চারাও বেচে লাভবান, বর্তমান ফল বেচেও লাভবান। আমরা জানতে পারলাম যে এখানকার এই চারা বুরুঙ্গামারীর বিভিন্ন স্থানে বিক্রয় হচ্ছে। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু এই ফলের বাণিজ্যিক চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। মালটা এবং কমলা এটা চাষের জন্য আমাদের বুরুঙ্গামারীর জমি এবং আবহাওয়া অনুকূলে রয়েছে এবং এটা অন্যান্য কৃষকের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে এটা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফরমান আলীর দেখানো পথ ধরে প্রচলিত চাষাবাদের বাইরে যুগোপযোগী ও লাভজনক কমলা চাষে উদ্বুদ্ধ হবে কৃষক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস সাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।